এটা আমাদের এখানকার সাধারণ মানুষরাও জানে এবং তারা বলে যে দেখো পার্মানেন্টলি যদি সারাতে হয়, যদি অ্যাজমাটাকে চিরকালে সারাতে হয় তাহলে সে হোমিওপ্যাথি করতে হবে। কিভাবে জানি না সাধারণ মানুষের ভেতরে এই ধারণাটা প্রতীত হয়ে আছে দীর্ঘদিন। তো সেখানে আমাদের তো দায় বেড়ে যায় যে কমন বিলিফ সেটার মর্যাদা রক্ষা করার জন্য। আজকের ব্রঙ্কিয়াল অ্যাজমা ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, এতকাল যেমন হোমিওপ্যাথি একমাত্র সফল বস্তু বলতাম, আজকে কিন্তু আমাদের অপোজিট স্কুল তারাও অন্তত তাৎক্ষণিক রিলিফের ক্ষেত্রে ইনহেলার এবং এই ব্যাপারগুলো তাদেরও তো আবিষ্কার থেমে নেই, তারা কিন্তু খুব সুন্দর রেজাল্ট দিতে পারছে। কাজে আমাদের কম্পিটিশনটা একটু টাফ এখন হয়ে গেছে। তার মধ্যেও আমরা যারা অ্যাটোপি ব্যাপারটা যদি বুঝি, যদি ব্রঙ্কিয়াল অ্যাজমা বা অ্যাজমাটিক ব্রঙ্কাইটিস এবং এই অ্যালার্জি এগুলো কোনটার কি ভূমিকা, এইগুলো নিয়ে যদি আমরা যথাযথভাবে অ্যাপ্রোচটা করতে পারি তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কিছু নেই। যেমন আমাদের ওষুধগুলোর তালিকা তো রেপার্টরিতে যথেষ্টই আছে। এখানে এই হে ফিভার এই রুব্রিকগুলোতে যেগুলো বলা আছে সেগুলোই অ্যাটোপির ওষুধ। তো এই ওষুধগুলো প্রতিটাই এফেক্টিভ এবং তাদের আমাদের খালি জেনে নিতে হবে তাদের প্রকরণগুলো কোনটাকে কিভাবে ব্যবহার করতে হবে। এছাড়াও যে ডিফিকাল্ট রেসপিরেশন এই ব্যাপারগুলোর মাধ্যমেও আমরা আমাদের ওষুধের তালিকা রেপার্টারি থেকে আমরা পাচ্ছি। এবার সেই ওষুধটা কি করে পৌঁছানো এবং সেই ওষুধটার সম্বন্ধে আমাদের উপযুক্ত ক্ষেত্রে উপযুক্ত ওষুধের প্রয়োগ, এইটুকুই জানবার বাকি। নমস্কার, আপডেটেড হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। এনক্লেভ অফ আপডেটেড হোমিওপ্যাথি আন্দুল হাওড়া এর তত্ত্বাবধানে এ যাবৎকাল যে সমস্ত সেমিনারের আয়োজন করা হয়েছে সেই সমস্ত সেমিনারের বিশেষ কিছু অংশ এখানে তুলে ধরা হচ্ছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এখন এখানে প্রথম কথা যেটা স্যার যেটা বলতেন যে অবজারভেশনের গুরুত্ব সবসময় সবচেয়ে বেশি। কাজেই ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে আমাদের অবজারভেশন একটা বিরাট ভূমিকা পালন করে। আর মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই জিনিসগুলোকেই গুরুত্ব দেব যেটা অর্গান অনুযায়ী বলেছেন। যেভাবে যেমন হ্যানিম্যান বলছেন যে হ্যানিম্যান বলেনি, এটা বোনিং হোসেনের কথা, সেন্সেশন, লোকেশন, মোডালিটির কনকমিটেন্ট, এগুলো অর্গান থেকেই নেওয়া। এই যে অ্যাপ্রোচটা, এর মধ্যে শঙ্করন এই কথাটা বলেছেন যে মোডালিটিটা সবচেয়ে গ্রহণযোগ্য বলে তিনি মনে করেন। বলছেন যে আমাদের তো পিকিউলিয়ার আনকমন নিয়ে কারবার, আর পিকিউলিয়ার আনকমনের জগতে মোডালিটির ভূমিকাটা অসাধারণ। তার কারণ একটা জ্বর কেন 7টার সময় আসছে, একটা জ্বর কেন 10টার সময় আসছে, এর কোনো প্যাথোলজিক্যাল এক্সপ্লানেশন নেই। যেটার প্যাথোলজিক্যাল এক্সপ্লানেশন নেই সেটাই তো পিকিউলিয়ার আনকমন। সুতরাং মোডালিটি ধরে এগোতে পারলে ব্যর্থতার কোনো জায়গা নেই, সফলতা অনিবার্য। কাজে মোডালিটিটা খুঁজতে হবে। পেশেন্টের কিসে বাড়ে, কিসে কমে, কখন বাড়ে, কখন কমে, এই তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। পেশেন্টরা অনেকেই এটা ক্লিয়ার কাট বলে থাকে যে হ্যাঁ আমার যত সমস্যা বর্ষাকালটা চলে গেলে আমি ঠিক আছে। আমাদের কিন্তু মেডিসিন সিলেকশন, আমাদের প্রায় 30-40টা ওষুধ আছে যেগুলো ফ্রিকুয়েন্টলি লাগে। এই ক্ষেত্রে আমাদের ওষুধের বৃত্তটা কিন্তু ছোট হয়ে এলো। ড্যাম্পনেসের বৃদ্ধি, সেই আর্সেনিক আয়োড, নেট্রাম সাল্ফ, টিউবারকুলিনাম, ডালকামারা ইত্যাদি 2-4টে ওষুধের মধ্যেই আমাদের খোঁজাটা আমরা শুরু করতে পারি। কাজটা অনেক সহজ হয়ে এলো। আমি যেটা করতাম, তার মধ্যে পেশেন্ট বলছে যে হ্যাঁ তার বর্ষার ড্যাম্পনেসের বৃদ্ধি, ড্যাম্পনেসটাকে আবার এভাবেও পেয়েছি আমি। সেদিন খুব কুয়াশা হয়েছে, বলে শীতকালে আমার কোনো ট্রাবল নেই, কিন্তু হঠাৎ একদিন ট্রাবল হয়ে গেলো। কেন না বলে সেদিন ভয়ঙ্কর কুয়াশা হয়েছিল, কুয়াশার মধ্যে দিয়ে আমাকে 1 ঘন্টা সাইকেল চালাতে হয়েছিল, তারপরেই আমার শ্বাসকষ্ট। ওই ড্যাম্পনেসটাই ধরতে হবে। তার মধ্যে সন্ধ্যায় বৃদ্ধি হলে আমি আর্সেনিক আয়োড দিতাম, কারণ আর্সেনিক আয়োড তো টিউবারকুলোসিসের একদম এক্সাক্ট সিমটম দেয়। সেটা যখন ইভিনিং অ্যাগ্রাভেশন, এইভাবে যেমন টিউবারকুলোসিসের ইভিনিং অ্যাগ্রাভেশন আমরা ধরে দিয়েছি। তারপরে মধ্যরাতে হলে যেমন আর্সেনিক,
আর্সেনিকটা খুব মিসইউজড হয় অ্যাজমার ক্ষেত্রে। তার কারণ অ্যাজমার যে টিপিক্যাল অ্যাটাক মিড নাইটে, সেই শ্বাসকষ্টের জন্য উঠে দাঁড়ানো, ঘন ঘন জল খাওয়া, যেভাবে যা কিছু আছে, কিন্তু আর্সেনিকের ছবি। কিন্তু আর্সেনিক কিওর করবে না, আর্সেনিক কিন্তু রিলিফ দেবে এই পর্যন্ত। কেননা কিওরের জন্য শুধুমাত্র এইটুকু তো যথেষ্ট নয়, আরও ডিপার কিছু ফিচারের দরকার। তো যাই হোক, এরকমভাবে আমাদের বৃত্তটাকে আমরা অনেক সংক্ষিপ্ত করতে পারি। তো ওষুধ হিসেবে নেট্রামসাল, সাইলেশিয়াম, এডোরিনাম, কেলিবাইক্রোম এই সমস্ত কথা জানেন না এমন হোমিওপ্যাথ নেই। আমি এখানে যেগুলো আমি দিয়ে সফল হয়েছি, আমি সেই ক্ষেত্রগুলোই এখানে একটু বলছি। কেননা এটা নিয়ে আমাদের ওষুধ এত আছে আর তার এত বিস্তৃতির অবকাশ আছে যে 1 ঘন্টা সময় যথেষ্ট নয়। প্রাথমিকভাবে বলতে পারি এমন কার্ভ ওষুধটা বড় একটা ব্যবহার হয় না, অথচ কি সুন্দর ওষুধ। অ্যালেন কিনোটা একদম বলা আছে যে এটা এমফাইসিমার একটা দারুণ ওষুধ। তো এমফাইসিমাটা তো অ্যাজমাটিক প্রবলেম থেকেই তো তৈরি হচ্ছে, কাজেই এমফাইসিমা হলে তারপরে দেবো কেন, তার আগেই তো দেবো। সুন্দর দুটো ছবি, যেখানে আর্লি মর্নিং অ্যাগ্রাভেশন হচ্ছে কেলিকার্ভের মতো, আর যেখানে মেডোরিনামের মতো শুয়ে থাকলে রিলিফ। আর কিছু দরকার নেই তো, এই তিনটের উপরে এবং পাওয়া যায়। সুতরাং এমন কার্ভ প্রেসক্রাইব করা এমন কিছু ডিফিকাল্ট নয়। তবে এমন কার্ভে আরো ডিটেলে তো জানা যায়। যেমন আমার মনে আছে পেশেন্টরা এত ওষুধ খেয়েছে যে সঠিক ছবিটা আমি পাচ্ছি না। তখন তো আর একটু গভীরে যেতে হয়, যাতে কিভাবে শুরু হয়েছিল। বলে একদিন ঠান্ডা লাগলো, নাক বুঝে গেল, দম আটকে, তারপর থেকেই শুরু হলো এটা। এই স্নিফলস, নাক বুঝে যাওয়া নিয়ে শুরু। সাধারণত স্যাম্বুকাস আর এমন কার্ভ খুবই লাগে। এছাড়াও লাগতে পারে হিপারসালফেও আছে, কেলিবাইক্রোমেও আছে। কিন্তু যেখানে এরকম নাক বুঝে যাওয়া নিয়ে শুরু অ্যাটাকের, এবং তারপরে একেবারে পরিপূর্ণ পাকাপোক্ত অ্যাজমাটিক প্রবলেম, তবে স্যাম্বুকাস আমি প্রধানত সেইখানে দিই যেখানে প্যানিকের ব্যাপারটা খুব প্রমিনেন্ট। ভয়ের কিছু দেখেছিল, সিমটমগুলো কিন্তু এভাবে বলা আছে, আমরা সেটাকে একটু কাজে লাগানো নিয়ে কথা। আসলে এইভাবে আমরা কিন্তু সাইকিয়াট্রি জানার আগে এইভাবে আমরা দেখিনি। দেখো মাইন্ডটা কি বলছেন যে প্রফিউজ সোয়েট অ্যাকম্পানিজ মেনি অ্যাফেকশনস। ঠিক আছে, মাইন্ড sees images when shutting eyes, constant fretfulness, very easily fright followed by suffocative attacks. Respiratory মধ্যে বলছে যে suffocative cough coming about midnight with crying and dyspnea suddenly. Child awakens suddenly, nearly suffocating, sits up, turns blue, cannot expire. এমনি কারণও হতে পারে অ্যাজমার প্রথম অ্যাটাক যদি হয়, কিন্তু ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে একটা ভয় দেখে উঠেছে, ধর্মড়িয়ে উঠেছে, হাঁপাতে শুরু করেছে। এরকম কথা তো মায়েরা বলে বাচ্চাদের ক্ষেত্রে। শ্যাম্পুকাজের পুরো ছবিটা তো তাই। সেখানে ওই স্বপ্নের মধ্যে কিছু একটা দেখেছে, সে হ্যালুসিনেশনই স্বপ্নেই দেখুক বা এরকম জাগ্রত অবস্থা, এই হ্যালুসিনেশন বা এই ফিয়ার, এই যে স্টেজটা। এবং আমি দেখেছি শ্যাম্পুকাজ, এবং সেই জন্যই তার কুলকুল করে ঘাম দিচ্ছে। যেই ঘুম ভাঙলো আমি ঘাম একবারে ঘামে। তো এটার ব্যাখ্যা তো এইভাবেই করা উচিত। তা আমরা এটার ব্যাখ্যা ভেবে করিনি কোনোদিন এর আগে, কিন্তু তাকে এটা জানার পর মনে হচ্ছে হ্যাঁ, এটাকে তো এইভাবে ভাবলে খুব সহজে পৌঁছানো যায় ওষুধটা। এইরকম ভাবে আর কি আমাদের একটুখানি আমাদের রসদ সবই দেওয়া আছে, সেগুলোকে একটু মিলিয়ে বুঝে টুঝে নিতে হবে, নিজেদের মতো একটু করে নিতে হবে। এইরকম ভাবে আমাদের ওষুধগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে ব্যবহার করতে হবে। যেমন আমার ভাইয়ের এই ইন্টারপ্রিটেশনটা দেওয়া, তারপরে আমি ইউজ করে দেখেছি। এটা আমার সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধ ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে সাইলেশিয়া। কারণ একটা দিন ভাই বললো যে এই ধুলোতে ডাস্ট অ্যালার্জি তো প্রচুর, আর ডাস্ট থেকে তৈরি যে ওষুধ সেটাই তো সাইলেশিয়া, তাহলে হোমিওপ্যাথিক থিওরি তো সিমিলিবাস। আমাদের হ্যাঁ ঠিক তো। আর সত্যি কথাই ক্রনিক অ্যাজমাটিক প্রবলেমে সাইলেশিয়ার যে কি বিরাট ভূমিকা বলে শেষ করা যাবে না। এইরকম আমাদের খালি ক্ষেত্রগুলোকে একটু জেনে নেওয়া। যে এমন কার্ড বললাম, অ্যারালিয়া রেসিমোজা ঠিক আর্সেনিকের মতো, মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে জেগে ওঠা ইত্যাদি, কিন্তু ডেপথ নেই। কাজে সেই রাতের মতো ম্যানেজ দিতে পারে, তারপরে কিন্তু ডিফেক্টিং ওষুধ আসতেই হবে। আর্সেনিক অ্যালবাম এবং আর্সেনিক আয়োড তো আমরা আলোচনা করলাম। এই ব্রঙ্কিয়াল অ্যাজমার আলোচনা করতে গেলেই যে দু একটা কেস আমার মনে পড়ে যায়, তার মধ্যে এটাও উল্লেখযোগ্য। আমার স্যারের একটি কেস, মতি নন্দীর একটা বিখ্যাত বই ছিল নায়কের প্রবেশ ও প্রস্থান। তো একজন নায়ক, তিনি বামপন্থী ট্রেড ইউনিয়ন করতেন,
তিনি যখন স্যারের ক্লিনিকে ঢুকলেন, নেতাদের যেরকম ভাবে ঢোকার মূর্তি আমাদের একটা তো তৈরি হয়ে আছে, সেটার সঙ্গে মানানসই ছিল। কিন্তু তিনি যখন বেরোলেন, সে বিধ্বস্ত পরাজিত রণক্লান্ত সৈনিকের পদক্ষেপ খুব অবাক লেগেছিল, কি এমন হলো। পরে ঘটনাটা শুনলাম, তো উনি ঢুকলেন, ওনার ট্রাভেলটা ছিল অ্যাজমার জন্য, অনেক ওষুধ খেয়েছেন, কিছু হচ্ছে না। তো স্যার যেমন হিস্ট্রি নেন, নিতে নিতে বললেন কি ব্যাপার, কি হয়েছিল। সিঙ্গাপুর গেছিলেন মাস 8 আগে, ওখান থেকে ফিরে আসার পর থেকে হাঁপানি, তার আগে ছিল না, বংশে কারো নেই, নিজেরও কোনোদিন হয়নি। তাহলে সিঙ্গাপুরের থেকে আসার সঙ্গে সম্পর্কিত। তিনি আরেকটা সিমটম বললেন, কিভাবে রিলিফ হয়। স্যার তো এগুলো জিজ্ঞেস করতেন খুব মেটিকুলাসলি, বলতেন একমাত্র দেয়াল ধরে দাঁড়িয়ে থাকলে রিলিফ হয়। এইটা আছে ক্যানাবিসে, ক্যানাবিস ইন্ডিকায় আছে যে অ্যাজমার কষ্টটা দেয়াল ধরে দাঁড়িয়ে থাকলে রিলিফ। স্যারের মতো মানুষের মনে তো আরো গভীরে চিন্তা থাকবে। স্যার সকলকে বললেন ক্লিনিক থেকে, তোমরা একটু বাইরে যাও। বললেন আচ্ছা বলুন তো আর কি ঘটেছিল সিঙ্গাপুরে। তারপরে জানা গেল সিঙ্গাপুরে একটি আনহেলদি সেক্সুয়াল কন্ট্যাক্ট ওনার হয় কারোর সঙ্গে, তারপরে গনোরিয়া ডেভেলপ করে, সেইটার ট্রিটমেন্ট উনি করেন। সেটা ট্রিটমেন্টের ফলে ফিগার তৈরি হয়, তার সঙ্গে এটা তৈরি হয়। একদম বইয়ে যেভাবে বলা আছে, অ্যালেনের বইগুলো একদম ছবিটা দেওয়া আছে, ঠিক ওইরকম দাঁড়িয়ে থাকলে রিলিফ। তাহলে এই কেসটায় সভাপতি ক্যানাবিস দেওয়া হয়েছিল, স্যার ক্যানাবিস দিয়েছিলেন। এই যে ঘটনাগুলো, যেভাবে একটা ঘটনা সাপ্রেস হলো, হয়ে তারপরে সেটা অ্যাজমাটিক জিনিস ক্রিয়েট করলো, এইরকম ছবিগুলো আমার মনে হচ্ছে সেদিন আমরা কিন্তু পুরো জিনিসটার ব্যাপ্তি গভীরতা দেখে আমরা খুব অবাক হয়েছিলাম। স্যারের প্রেসক্রিপশনের মধ্যে এরকম জিনিস থাকতো, এবং এই যে গভীরের অনুসন্ধান, আরো গভীরে খোঁজা, কারণটা খোঁজা, এইগুলো উনি আমাদের চোখ খুলে দিয়েছিলেন। কেবল কতগুলো সিমটম এক করে রেপার্টরি দেখলেই হয়ে গেল, এটা কিন্তু নয়। তিনি যে আরো গভীরে যেতে বলতেন, রোগটাকে বোঝা, ওষুধটাকে বোঝা, এই শিক্ষা তার কাছ থেকে পাওয়া। কার্বোভেজের কথা অলরেডি কালীশঙ্কর বলেছে, এরকম পেশেন্ট আমি পেয়েছিলাম, আমি খুব অবাক হয়েছিলাম যে বাবা, একটা ডোজ দিলাম, এতদিনের হাঁপানি সেরে গেল। পরে তো জানা গেল ওর হাঁপানিটা মেজেলসের পর থেকে হয়েছিল। তো সে আমার কাছে যখন আসে, ওই হাঁপানির কষ্ট নিয়ে আসে, আমি সিমটম মিলে তখন প্রথম দিকে প্র্যাকটিস করি, কি যে রিসিভ করতাম, আমি নিজেই এখন বলতে হাসি পাই। কিন্তু একে আমি দেখলাম ওই মুখের সামনে হাওয়া চাইছে, ইত্যাদি ইত্যাদি আছে, কার্বোভেজ দিলাম। সে তো যে কোনো ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্টে এই কার্বোভেজ দেওয়া যায়, কিন্তু ঠিক জায়গাটা না মিললে তো টেম্পোরারি রিলিফ ছাড়া আর কিছু হবে না। এই পেশেন্টটা কিন্তু সেরে গেল, তার আর হয়নি। পরে জানলাম তার এই ট্রাবলটা হয়েই ছিল, মেজেলসে ভুগছিল তারপর থেকে। তো কার্বোভেজ হওয়ার কথা। কার্বোভেজ শুধু বলছি কেন, এই অ্যাজমা পেশেন্ট যখন আসে, পেশেন্ট তো জানে না, তার ডায়াগনোসিস নিয়ে তো আসে না, ব্রঙ্কিয়াল অ্যাজমা হয়েছে কি, তার এই অ্যাটোপি হয়েছে কি হয়েছে, এসবের মধ্যে তাদের হাঁপানি হয়, কাশি থাকে, হাঁপানি হয়। কমন পাবলিকের মধ্যে কিন্তু সাধারণ সর্দির ধাত, একটুতে হাঁপিয়ে যাওয়া, হাঁপানি হওয়া, এগুলো সব একই জিনিস, একই ইয়ের মধ্যে ক্যাটেগরিতে পড়ে। তো আমরা দেখেছি যে হ্যাঁ, অনেক ক্ষেত্রে এটা হয় বটে, যে কাশি মানে আনকন্ট্রোলেবল কাফ, সেটা থেকেও ডিসনিয়া হচ্ছে, এগুলো তো স্বাভাবিক কথা। সেখানে কিন্তু আমাদের নিজস্ব কিছু বিশ্লেষণ করে আমরা খুব সুন্দরভাবে 2-4টে ছোটখাটো প্রশ্নের মাধ্যমেই ঠিক জায়গায় পৌঁছে যেতে পারি। স্প্যাজমোডিক কাফ সকালবেলা বৃদ্ধি, খুব সহজেই কক্কাস ক্যাটটাই খুব ভালো কাজ করে সকালবেলা। এবং ঘুম থেকে উঠলো, অনেকেই বলবে সকালবেলা উঠে তার যত ট্রাবল, এমন কার্বে যেমন আছে, কেলি কার্বেও আছে, আবার সেগুলো কিন্তু ভোর 3টে 3:30 আর্সেনিকও আছে। তবে সেইখানে ডেপথে বুঝতে হবে। আর ওই সকালবেলা একদম ঠিক ঘুম থেকে উঠেই এটা যেমন বলছে যে এমন কার্বে বা কেলি কার্বে, এ আবার সেরকমই, কিন্তু ওই দমকা কাশির সঙ্গে থাকে সঙ্গে, আর সেই কাশি দম নিতে পারে না। এই জিনিসটাই সে যখন বলে যে না, আমি সারা রাত ভালো, অধিকাংশই কাশি সঙ্গে থাকে এবং কাশিটা রাত্রে বেশি হয়, এটা কমনেস্ট ফিচার। কিন্তু যদি কেউ বলে যে না, আমি রাত্রে খুব ভালো থাকি, ভালো ঘুম হচ্ছে, তাহলে কিন্তু ওষুধ লিমিটেড হয়ে গেল। ইউফ্রেশিয়া, ডালকামারা, এরকম কয়েকটা মাত্র ওষুধই আছে যাদের দিনে বৃদ্ধি রাত্রে নেই। তা আমাদের তো সেই যত কম সিলেকশনের বৃত্তটা হয় তত সুবিধে। এইরকম ইউফ্রেশিয়া কিন্তু এ ব্যাপারে একটা ভালো ওষুধ,
তার সমস্ত অ্যাটাক দিনের বেলা। সন্ধ্যেবেলা হলে মেফাইটিস, মধ্যরাত্রে ড্রসেরা। এ তো খুব সহজে আমরা অ্যানালিসিস গুলো করে নিতে পারি। তো এইরকম ভাবে ওষুধের বৃত্তটাকে আমরা ছোট করে আনতে পারি এবং এগুলো খুব এফেক্টিভ, কার্যকরী। তবে হ্যাঁ, এখানে একটা কথা, মধ্যরাতের কথা বলতে মনে পড়লো, যেই কথা কালীশঙ্কর বলছিল যে ইআরডি অথবা কনজেস্টিভ কার্ডিয়াক অ্যাটাকে মধ্যরাতেও দম আটকে উঠে পড়ছে, এটা টিপিক্যাল ছবিটা আছে গ্রিনডেলিয়ায়। গ্রিনডেলিয়া কিন্তু একদম এই ছবি, মধ্যরাতে শ্বাসকষ্ট, নরমাল করে উঠে বসলো, কিন্তু তারপরে অ্যান্টিসোরিকের দরকার আছে। আর মূল কজটা আসলে তো কভার করতে হবে না। ডালকামারা প্রসঙ্গে বলি, এটা একসময় ডালকামারার ব্যবহার ততটা ছিল না, কিন্তু অ্যাটোপি জানার পর ডালকামারা ব্যবহার বেড়ে গেছে। অ্যালেনের চ্যাপ্টারে আছে ডালকামারা আর্টিকেরিয়া হয়, সেইটা কোল্ডে কমে, ওয়ার্মে বাড়ে, ঠান্ডায় কমে, গরমে বাড়ে। আসলে অ্যাটোপির যে চুলকানিগুলো হয় তাদের আবার গরমে বাড়ে। আমার পেশেন্ট একটু পেয়েছিলাম, সে বলতো যে আমার গরমকালে যত চুলকানি, শীতকালে শ্বাসকষ্ট। আরে অ্যাটোপি লোকেদের তো এটাই হবে, তো এটা তো তাহলে ডালকামারা সুন্দর কভার করছে, তার মানে কোল্ড ওয়েদারে কমে, এইভাবে তো ধরা যায়। এবং তার সঙ্গে আমার সেই কেসটার কথা এখন মনে করে, ভাই একদিন রেপার্টরি করে বলছে যে ডালকামারার কেস হচ্ছে, পেশেন্ট হচ্ছে বর্ন ব্যাটলার বলা আছে, মানে সে খুব লড়াই করতে অত্যন্ত ভালোবাসে। আমার তখন মনে বলল যে হ্যাঁ তাই তো, সেই নেতাটি আমার কাছে এলেন, সে মানে একেবারে নেতা, তিনি খাঁটি নেতাই আর কি, মানে যে কোনো ব্যাপারেই কর্তৃপক্ষের বিরোধিতা না করলে তার শরীর খারাপ হয়। এবং তিনি আবার ওই ঘরে যান না, ওর ঘরে যান না, মানে নেতাকে মানে কর্তৃপক্ষকে ওনার সঙ্গে তো কথা বলতে হয়। পরে তো কারণটা জানলাম যে ওই এয়ার কন্ডিশন ঘরে ঢুকলেই ওর টানের কষ্ট বেড়ে যায়। তো সে এখন কি করা যায়, তো আর সে এত দাপুটে নেতা যে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে বাধ্য হয়। আর সবই তো মিলে যাচ্ছে, তাহলে কেন ডালকামারা নয়? তো যাক, ডালকামারা দিয়ে পেশেন্টের সত্যি মানে 90% তো ডালকামারাতেই ভালো হলো। তারপরে আর একটা দুটো ওষুধ দিয়েছিলাম কিছু। এই ধরনের যে অ্যাটোপির পেশেন্টরা কিন্তু তারা একটু বেশ জঙ্গি, মানে এইসব ব্যাপার গুলো থাকে। এবং আবার এই যারা এইসবে ভোগে তাদের মধ্যে কিন্তু ওই সময় তার বেচারারা বড়ই কাতর, কিন্তু অন্য সময় তারা কিন্তু যথেষ্ট পাহেলওয়ান। এতকাল আমরা অবাক হতাম যে এই রাত্রেবেলা শুলেই কাশি, এটা হায়োসামাস দিলে এত ভালো রেজাল্ট হয় কেন। পরে তো সিভিল যখন পড়লাম একটু ভালো করে, তখন দেখলাম বলছে আলজিভটা বেড়ে যায়, আলজিভ বাড়ার জন্য তো শুলে যে লাগছে, খুসখুস করে লাগছে, কাশি হচ্ছে। পরে তো বুঝতে পারলাম আরে না, এর পেছনে তো সেই 200 ব্যাপারটা আছে তো না। আমার মনে আছে আদুল ওই টেলিফোন এক্সচেঞ্জে কাজ করতেন ভদ্রলোক, তিনি আসতেন। তো ভদ্রলোক একদিন আসার পরে ভদ্রলোক অভিযোগ করলেন যে তো আপনার ওষুধ খেয়ে তো অনেকই ভালো আছে, কিন্তু মেজাজটা একটু, যদি আপনাদের তো এসব সিমটম নেন, মানে এগুলো ধরে নিচ্ছি এগুলো ঠিকঠাক হয়। তখন বুঝলাম ভদ্রলোকের খুব একটা বিপন্ন জীবন। যাই হোক, আমি সেই দিন আর ডিটেলে হয়নি, পরে জানলাম ওই ওথেলো সিনড্রোম, ওর সিমটমের সঙ্গে তো মিলছে, ও তো অ্যাজমাটিক প্রবলেমেই ভুগছে। আমি এটা ওটা সেটা দিয়েছি, পেশেন্ট ভালো আছে। কিন্তু যখন জানলাম, ভদ্রলোক বললেন যে এই ওথেলো সিনড্রোম মানে বাড়িতে আমার প্রতিটা কাজের জবাবদিহি করতে হয়, 5 মিনিট দেরিতে ফিরলে আমাকে সে রীতিমতো নতজানু হয়ে আসতে হয়, কেন 5 মিনিট দেরি হলো, তো বলে সে এক অদ্ভুত জীবন। শোনার পর হায়োসাইমাস দিলাম। হায়োসাইমাসের পরে কিন্তু পেশেন্টের অ্যাজমাটিক প্রবলেম তো ভালো হলোই, পেশেন্ট কিন্তু তিনি একজন খুব সুন্দর মহিলা হয়ে উঠলেন, মানে তার হাজব্যান্ডের কথায়। তখন বুঝলাম যে এখানে 221 কাজ করেছে। আরে এই খবরটা আমাদের ছিল না, তো আমি জানবো কি করে। হায়োসাইমাস কিন্তু সংসারে শান্তি এনেছিল এবং মহিলাটির হাঁপানিও সারিয়েছিল। সাধারণভাবে দেখেছি আবার হাঁপানি মানেই ওই ইপিকাক, কেউ অ্যান্টিমার্স, এগুলো খুব দিয়ে থাকেন, সারা জীবন ধরে খাচ্ছে। অ্যাসপিডোস্পার্মা কেউ দেন, অ্যাসপিডোস্পার্মা ভালো ওষুধ, ভোগারাও খুব দিতেন। কিন্তু অ্যাসপিডোস্পার্মা অ্যাকচুয়ালি কার্ডিয়াক অ্যাজমার ক্ষেত্রে সিমটমটা মনে হয় যেন ওইদিকে বেশি চিহ্নিত হচ্ছে, কিন্তু স্ট্যাটাস অ্যাজমাটিকাস ওই ব্যাপারটা অ্যাসপিডোস্পার্মা পুরোপুরি কভার করে। তো এগুলো ভালো ওষুধ, প্রতিটাই ভালো ওষুধ। যেমন অ্যান্টিমার্স, ও তো এমফাইসিমার একটা ভালো ওষুধ। তারপরে ইপিকাক, তবে ক্ষেত্র আছে না, যেখানে টাং ক্লিন, অ্যাজমাটিক অ্যাটাক সত্ত্বেও টাং ক্লিন, বাচ্চা একদম জল খেতে চাইছে না আর কাছতে কাছতে বমি এসে যাচ্ছে, নিশ্চয়ই ইপিকাক ভাবতে পারি। যেখানে তার সঙ্গে স্যালাইভেশন আছে, লোবেলিয়া ওষুধটা কিন্তু এটা ভালো ওষুধ, কিন্তু অ্যাজমায় বড় একটা ব্যবহার হয় না, কিন্তু এর ক্ষেত্র ভালোই। এইরকম
আমি অত্যন্ত ভালো রেজাল্ট পেতাম এবং পেয়ে থাকি কেলি গ্রুপের ওষুধগুলো। একটা সময় একটা পেশেন্ট আমার, তার বক্তব্য ছিল এটা যে আমার প্রথমেই তো সর্দি লাগবে, নাক দিয়ে জল পড়বে, 2 দিন পরে সর্দিটা রোপি স্ট্রিঞ্জি হয়ে যাবে আর আমার শ্বাসকষ্ট। তো ওই দড়ির মতো শ্লেষায় তো কেলিবাইক্রম ধরে আমি দিয়েছিলাম, কেলিবাইক্রম খুব রিলিফ হয়েছিলেন। তো হ্যাঁ, যতক্ষণ তরল থাকছে শ্লেষাটা ততক্ষণ তো সমস্যাটা কমই থাকে। কেলিবাইক্রমে যখন ওই রকম দড়ির মতো শ্লেষা তৈরি করার ক্ষমতা আছে, তাহলে এটার সঙ্গে বাদ বাকি ক্ষমতাগুলো সে যে কিছু পরিমাণে রাখে সেটা তার রেজাল্ট দেখেই বোঝা যায়। আমার এরকম মনে আছে আরেকটি কেস, সেই পেশেন্ট, তাকে আমি ব্রঙ্কিয়াল অ্যাজমায় বড় একটা কেলিবাইক্রম দিই, কেলিকার্ভ দিই না। কেলিকার্ভ আমি বরং ওই ইনফেকশন, যেমন ওই ইদানিং একটা খুব সুন্দর রেজাল্ট পাচ্ছি ওই ব্রঙ্কিয়েক্টেসিস, আর এছাড়াও নিউমোনিক কনজেশন বা ব্রঙ্কাইটিস, এগুলোতে তো হ্যানিম্যান বলছেন যে লাংসের কোনো অ্যাফেকশনে কেলিবাইক্রম ছাড়া পার্মানেন্ট কিওর হবে এরকম খুব কম। তো সত্যি কেলিবাইক্রম দুর্দান্ত রেজাল্ট হয়। কিন্তু আমি এই পেশেন্টকে অ্যাজমায় আমি বড় একটা দিতাম না, যদিও ওর আর্লি মর্নিং অ্যাগ্রাভেশন ছিল। কিন্তু একদিন বললো যে তার ট্রাবলগুলো বিশেষত বেড়ে যায় যেদিন তার সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা যেদিন হয় তারপরে। আর এটা তো কেলিকার্ভের একটা 1 নম্বর সিমটম। সুতরাং আমি দিয়েছিলাম, সেটা কিন্তু কিউরেটিভ, মানে সেই ওষুধটার পরে পেশেন্ট অনেক ভালো হয়। এবং তার আর বোধহয় একটা দুটো টিউবারকুলিনাম একটা দিয়েছিলাম টু কনক্লুড দ্য কেস, আল্লাহ জানিয়েছে। সেই রকম কেলি আয়োড ব্রঙ্কিয়াল অ্যাজমায় ব্যবহারই হয় না, অথচ বড়িকে, কেলি আয়োডের ভালো ছবি কিন্তু বড়িকে, অ্যালেন তো এটা লেখেননি, ভালো ছবি আছে সেখানে কিন্তু আছে যে এই ধরনের অ্যালার্জিক যে হে ফিভার গোছের যে অ্যালার্জিক অ্যাটমসফিয়ারে, এবং কেলি আয়োডের যে মেজাজ, কিন্তু জঙ্গিপনার মেজাজই বটে, ওই অ্যাটোপির একটা ভালো ওষুধ। জেস্টিং হ্যাবিটটা তুমি কোথাও পেলে না পেলে, কিন্তু তার উল্টো দিকটাও আছে যে তার ওই সেটা দেখে ভাই ওখানে কনফার্ম হয়েছিল দ্যাট ওয়াজ হিজ ডিটারমিনেটিভ সিমটম। কিন্তু এছাড়াও কেলি আয়োড যে মেন্টালি খুব রাফ হয় এটাও আছে, ওই ক্যামোমিলা টাইপের টেম্পারামেন্ট আর কি। আবার যারা ওসিপিডির, তাদের তো পান থেকে চুন খসলেই তো তাদের ট্যান্ট্রাম, মানে দাপটের সঙ্গে পৃথিবীকে জানায় যে আমি আছি এখানে। তো তো স্বভাবতই এসব পাবলিকের ক্ষেত্রে তো কেলি আয়োড তো একটা বস্তু। আমি অনেকগুলো অ্যাজমার কেসে সুনাম অর্জন করেছি যে ওষুধটা, এবং এটা আমার একটা সময় মনে হয়েছিল যে সত্যি এটার কথা বড় কম শুনেছি অন্যান্য জায়গায়। মেডোরিনাম আমার খুব প্রিয় ওষুধ ছিল অ্যাজমার ক্ষেত্রে। এবং আমি প্রথম এখানকার একজন মিলের কর্মচারী ছিলেন, জুট মিলের, তার মেয়ে মাঝে রাতে যখন তখন তার প্রবলেম হতো, ওই গিয়ে দেখতাম উপর হয়ে শুয়ে আছে, আর এই হুইজিং সাউন্ড, কি শব্দ তার, শুধু ওই উপর হয়ে শুয়ে থাকা আর কিচ্ছু না। কিন্তু এটা কিন্তু এমন কার্ভেও আছে, অ্যাসিটিক অ্যাসিডেও আছে। তাকে দিয়েছিলাম, মানে এই উপর হয়ে শুয়ে থাকা দেখে মেডোরিনাম দিয়ে ফল কিছু না কিছু পাওয়া যাবে, এটা ঘটনা। মেডোরিনাম ছাড়াও আসলে কি, মেডোরিনাম, নেট্রামসাল, এই ওষুধগুলো ব্যবহার অ্যাজমাটিক কেসগুলোতে যথেষ্টই থাকার দরুন আমার মনে হয় ওই ধারণাটা তৈরি হয়েছিল। আর একটা তার সঙ্গে আরেকটা ধারণা এসে গেছিল যে ওই ড্যাম্পনেসে বৃদ্ধিটা সাইকোটিক, এই শব্দটার মানে খুব যথাযথ সমর্থন পাওয়া যাচ্ছে না। কিন্তু নেট্রাম সালফের যে সামান্য কারণে ঠান্ডা লেগে যাওয়া, এটা তো সোরার জন্য। নেট্রাম সালফের মধ্যে গনোরিয়াল প্রবলেম আছে ঠিকই, বলা হয়েছে, গ্র্যানুলার লিডস হয় চোখে বা গনোরিয়ার ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু তার যে প্যাটার্ন, মাইন্ড ডিপলি ডিপ্রেশন তো সোরা, আর তার এই একটুতে ঠান্ডা লেগে যাওয়া, তো এটা তো সোরার সিমটম। এইটাকে সাইকোসিসে হাইজ্যাক করা, এটা পরবর্তীকালের নন হ্যানিম্যানিয়ান ইন্টারপ্রিটেশন অফ মায়াজমে হয়েছে। কিন্তু নেট্রাম সালফ ইজ মোর সোরিক দেন সাইকোটিক। কোন ওষুধই আমাদের একমাত্র সোরা বা একমাত্র সাইকোসিস এরকম তো নয়। তার মধ্যে যেমন সোরাইনাম, সে সোরা থেকেও তৈরি হলো, তাতেও অ্যালেনে দেখতে পাওয়া যাবে যে গনোরিয়ার, দীর্ঘস্থায়ী গনোরিয়া তাতে সোরিনাম দিয়ে সেরেছে। তার মানে কি সাইকোসিসের মধ্যে সোরা আছে, সোরার মধ্যে সাইকোসিস? এটার ব্যাখ্যা অন্যভাবে করতে হবে। হয়তো একটা শরিক ব্লক ছিল বলে ওই কেসটাতে সোরিনাম দেওয়ার পরে সেরেছে, তো এটাকে এভাবে ধরতে হবে। যাই হোক, তো নেট্রামসাল যেখানে ড্যাম্পনেসে অ্যাগ্রাভেশন আছে, পেশেন্ট যেখানে ডিপ্রেসিভ, যেখানে মানে যেখানে বিশেষত ছোটবেলা থেকেই একটু ঠান্ডা লাগলেই তার শ্বাসকষ্ট ইত্যাদি ইত্যাদি,
এইসব কেসগুলো নেট্রামসালফ যে কি একটা অসাধারণ ওষুধ, সেটা আমার মনে হয় এই অভিজ্ঞতা নেই এমন হোমিওপ্যাথ নেই। যেখানে গ্যাস্ট্রিক কজ থেকে হচ্ছে, কালীশঙ্কর অলরেডি বলেছেন আজভমিকা সেখানে একটা ভালো ওষুধ। এবং কিছু আমরা পাই পেট গরমের কাশি, যেটা বাংলায় আমাদের বলা হয়। ফসফরাস বরং নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এইগুলোতে খুব বেশি কাজে লাগে, অ্যাজমায় অতটা কাজে লাগে না। বরং বলবো যে যেখানে ফসফরাসের ফিচার আছে অথচ অ্যাজমাটিক ট্রাবল, সেখানে আমি বরং ফসফরাস না দিয়ে সাইলিশিয়া দেবো। কেননা দুটো ওষুধই চিলি অথচ ঠান্ডা ভালোবাসে। এটা তো পিকুলিয়ার আনকমন। চিলি লোকেরা তো ঠান্ডা ভালোবাসবে না, তারা তো গরম ভালোবাসবে, কিন্তু চিলি পেশেন্ট হওয়া সত্ত্বেও ঠান্ডা খেতে ভালোবাসে। এটা নিশ্চয়ই পিকুলিয়ার আনকমন এবং এটার গুরুত্ব খুব। তাহলে সেক্ষেত্রে কিন্তু ফসফরাসও আছে, সাইলিশিয়াতেও আছে। তো যেখানে আমি লাংসের ইনফেকশন পাবো, নিউমোনিয়া বা ইত্যাদি, সেখানে নিশ্চয়ই ভাবা যেতে পারে ফসফরাসের কথা। কিন্তু এটা যদি এরকম ব্রঙ্কিয়াল অ্যাজমার মতো অসুখ হয়, সেখানে কিন্তু সাইলিশিয়াকে বেশি গুরুত্ব দেওয়া হবে ওই একই সিমটমের জন্য। আর একটা ওষুধের কথা এই প্রসঙ্গে মনেই পড়ে যায়, এই হে ফিভার, যেটা ওই অ্যাটোপি। এটা আফ্রিকায় আমরা যখন থার্ড টাইম গেলাম, মনে আছে মেয়েটাকে, ওলালি মেয়েটার নাম ছিল, ত্রৈলোক্যনাথের সেই ডমরুধর, রক্ষাকালীর বাচ্চা বলে একটা শব্দ ছিল। তো মানে মানে বর্ণনাটা যদি ঠিকঠাক দেওয়া যায় তাহলে ওইটা মানে আমাদের প্রয়োগ করতে হবে, যে এর চেয়ে ভালো প্রয়োগ ওকে আর কোনো কিছু দিয়ে দেওয়া যাবে না। কিন্তু তার সমস্যা ছিল কি, আর তার সঙ্গে এম্পায়ার মেয়েটার বয়স খুব কম, মেয়েটার বয়স 17-18 হবে, আর ও সেই আকড়ায় থাকে শহর, সেখান থেকে এম্পায়ার আমাদের আফ্রিকান যে গুড হোমিওপ্যাথ হিসেবে যে 1 নম্বরে। আর এম্পায়ার তো বর্ষিয়ান আমাদের থেকে, কাজে ওদের মধ্যে একটা যেমন সম্পর্ক আছে যে এম্পায়ার যেন ওর প্রতি একেবারে মানে গদগদ হয়ে আছে, এরকম যেন ওদের একটা প্রেমের সম্পর্ক চলছে। সেটা খুব ছোটি আর কি, যেমন দাদু নাতনি হয়। ঘটনাটা কি হয়েছিল, ওই মেয়েটা যখন ওই আকড়া থেকে মাফিতে এলো, ওই হাঁচি, ওর নাকি বরাবরই হাঁচির সমস্যা, আকড়ায় মানে সিটিতে আরো বেশি ছিল, এখানে এসেও হেঁচে অস্থির। আর মেয়েটা খুব কাঁপতো, আর মেয়েটা খুব লো স্পিরিটেড আর কি, মানে হয়তো নিজের রূপলাবণ্যের কথা ভেবে বা যে কোনো কারণেই হোক তার ডিপ্রেসড অ্যান্ড ডাউন। তো ওকে যখন ওই এম্পায়ার স্যাবাডিলা 200 দুটো ডোজ দিল, ও বললে আমি জীবনে কখনো এত ভালো ছিলাম না। এবং তারপরে ও ঘোষণা করতো যে ওর সন্তান হলে তার নাম রাখবে স্যাবাডিলা। আমরা ওর কথা শুনে আমাদের খুব মানে আমরা এনজয় করেছিলাম। তো স্যাবাডিলা কিন্তু এইসব অসুখের ক্ষেত্রে একটা ভালো ওষুধ, এবং ওটা ওই আর কি লো স্পিরিটেড পার্সোনালিটি আর এই স্নিজিং আর এইগুলো, অনেক মাই কিন্তু বলে এই ঘুম থেকে উঠলো আর হাঁচি শুরু হয়ে গেল। তো তাদের ক্ষেত্রে তো এই ওষুধগুলো ভাববার আছে। তাদের ক্ষেত্রে এই ছোটখাটো 2-1টা বিশ্লেষণ দিয়ে যে হ্যাঁ ঠিক আছে, ঘুম থেকে উঠলো হাঁচি শুরু হয়ে গেল, চোখ দিয়ে জল হচ্ছে, নাক দিয়ে জল হচ্ছে, হাঁটছে, ঠিক আছে। রোজ পায়খানা করে না, ও 3 দিন ছাড়া যায়, বলে পায়খানা ভালো জিনিস নয়, কাজে রোজ যাওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে তখন ইউফ্রেশিয়া 1টি ডোজ দিয়েছিলাম আমার মনে আছে, এইখানকার এক ডাক্তারবাবু ভাইকে, ব্যাস ইউফ্রেশিয়া সেগুলো ভালো হয়ে গেল। তো সেই রকম যখন এই ধরনের লো স্পিরিটেড এর ক্ষেত্রে এরকম স্যাবাডিলা কাজ, টিউবারকুলিনাম তো ভীষণ ভালো কাজ হয় এই লক্ষণে, এই সকালে উঠে হাঁচি। তবে ক্রনিক পারসিস্টিং এইগুলো দিতে হবে। আর টিউবারকুলিনামের প্রসঙ্গ যখন মনেই এলো, আরেকটা কথা বলা, আমি টিউবারকুলিনামটাকে ঠিকঠাক চিনলাম ইংল্যান্ডে গিয়ে। একটা ছেলে ছিল, ছেলেটা একেবারে পোলো মানে কন্দর্প কান্তি। ও আমরা যে বাড়িটা উঠেছিলাম স্যামুয়েলের বাড়িতে, ও রোজ আসতো। কেন আসতো না, ওই কুকুরটাকে ও একটু বিকেলবেলা বেড়াতে বেড়ানোর জন্য, ওটা নিজেই ও ভলান্টারিলি এই দায়িত্বটা নিয়েছে। তো তখন জানা গেল এই ছেলেটা এত কুকুর ভয় পেত যে ওর বন্ধুরা ওর পেছনে লাগতো। মানে ওদের দেশে কুকুর তো বাড়ির একটা মেম্বার। আমি জিজ্ঞেস করলাম যে আমি যে কটা বাড়ি দেখলাম সে কটা বাড়িতে এইসব ডগ নয়, বিচ। আমি বলতাম তোরা ডগ রাখো না কেন, বিচ কেন? বলে ফর টেম্পারামেন্ট। তার মানে ডগগুলো ওখানেও খুব দাপিয়ে বেড়ায় আর কি, আর মানে সকলকেই তার দাঁত ভেঙচি দেওয়ার একটা অভ্যেস আছে। বিচগুলো কিন্তু খুব শান্ত হয় টেম্পারামেন্টে, তো জন্য করে যাক সেই কুকুরকে একটা ছেলে ভয় পাবে, এটা ওরা মানে ওর বন্ধুরা ওর পেছনে লাগতো। তা একদিন এই স্যামুয়েলের বাড়ির কুকুরটা, সেটা একটা আর ছোট ছিল কুকুরটা, সেই কুকুরটা ওকে দেখে খুব ওর ল্যাজ নাড়তে শুরু করে।
তখন ওকে বললেন, এই তোকে কুকুরটা খুব পছন্দ করছে, কি ব্যাপার হতো? ও দেখলাম হ্যাঁ সত্যি তো। ওই কুকুরটাকে নিয়ে প্রথম বেরোলে ওর খুব সাহস পায়, তারপরে ও বন্ধুদের দেখিয়ে দেখিয়ে রোজ বিকেলে কুকুরটাকে নিয়ে বেড়াতো, যে মানে এটা দেখানোর জন্য যে হি ইজ নট দ্যাট কাভার্ড, হি ইজ লট অফ কারেজ। তো তখন আমি বুঝলাম কেন বইগুলোতে এই কুকুরকে ভয় পায়, এটাকে এত, আমাদের মনে হচ্ছে কুত্তাকে কে না ভয় পায়। হ্যাঁ, আমি যখন এটা মেডিকায় প্রথম পড়ি, আমি এটা দেখবার মতো সিমটম হলো যে কুকুরকে ভয় পায়, কুকুরকে কে না ভয় পায়। তো আমাদের এখানকার রাস্তার কুকুর আর ইংল্যান্ডের কুকুরের ভয় দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। কিন্তু আমি ওখানে গিয়ে বুঝলাম ও এই ব্যাপার, কুকুরকে ভয় পাওয়াটা একটা খুব আশ্চর্য ঘটনা ওখানে। সাইলেশিয়া আমার হট ফেভারিট, মানে হোমিওপ্যাথদের এভাবে বলার সুযোগ কম, যার যেটা সিমটম মিলবে সেটাই তো দিতে হবে। কিন্তু লক্ষ্য করে দেখা যাবে যে সাইলেশিয়া অ্যাজমাটিক পেশেন্টের ক্ষেত্রে, ক্রনিক অ্যাজমা, সাইলেশিয়ার সিমটম গুলো জন্য একেবারে বসানো আছে, এবং সাইলেশিয়া এই জন্য একটা অসাধারণ ওষুধ। এবং আমি সাইলেশিয়া কিন্তু আমার খুব ফেভারিট ড্রাগগুলোর মধ্যে। এছাড়া আরেকটা ওষুধ খুব ব্যবহার হয়, মানে কলকাতার অনেক ওই বিশ্বনাথ সেনগুপ্তর ওখানে যারা করতেন তাদের মধ্যে দু একজনকে দেখেছি, ওরা এই অসুখে স্পঞ্জিয়া 6টা ওদের কাছে যেন একটা প্রায় স্পেসিফিক। স্পঞ্জিয়া কিন্তু ভালো ওষুধ, শুকনো কাশি এবং এই পারসিস্টেন্ট কাফে খুব কাজে লাগে। তবে ওই আর কি, ওটাও বনিগোসনের সেই গ্রুপ মেডিসিনের থেকে নেওয়া। আমি তো শীতকালের ঠান্ডা সর্দি কাশির দেখলে ওই প্রায়ও না হলেও অন্তত 3টের মধ্যে 2টোকে তো দিই। মার্ভেলাস কাজ হয় এই 3টে, বনিগোসনের যে 3টে গ্রুপ পাউডার তিনি দিতেন, তো তিনি 3টেরই 200 করে 2টো করে ডোজ দিতেন। আমি দেখেছি ওটা দরকার পড়ে না, ওই প্রথমে একটা অ্যাকোনাইট, তারপরে যেখানে কাশিটা পারসিস্ট করছে স্পঞ্জিয়া, যেখানে কাশিটা অত পারসিস্ট করছে না সেখানে হিপার। ভীষণ এফেক্টিভ এই শীতকালে, এই 3টে সত্যি এফেক্টিভ এবং ভীষণ এফেক্টিভ। এইভাবে স্পঞ্জিয়ারও ভূমিকা আছে শুকনো কাশি, আর ওই ল্যাকেসিসের মতো শুলে কাশি বেড়ে যায়, যেটা এতেও আছে, হ্যাসাবেসও আছে। তো এই সিমটমের উপরে স্পঞ্জিয়া দিয়ে সত্যি ভালো রেজাল্ট হয়। তো যাই হোক, এখন কথা হলো আমাদের তো অ্যাপ্রোচের অনেক দৃষ্টিভঙ্গি আছে, যেমন আলোচনা হয়েছে মেন্টাল কজ, যেখানে মেন্টাল কজ থেকে যেখানে অ্যাজমাটিক প্রবলেম হচ্ছে। আমার মনে আছে মেয়েটার বিয়ের পর থেকেই তার অ্যাজমাটিক প্রবলেম, শ্বাসের কষ্ট বিয়ের পর থেকেই, এবং এটা মাঝে মাঝেই বাড়ে। পরে ওকে ইগনেশিয়া দেওয়া হয়েছিল, ইগনেশিয়া ফলের বেস্ট অফিসার দিয়ে এটা ভালো হয়ে গেছিল। যখন জানতে পারলাম যে তার শাশুড়ি একজন শ্রীমতী ভয়ঙ্করী, এবং ওই দাদা ঠাকুরের একটা ব্যাখ্যা ছিল, শাশুড়ি মানে যাহাকে দেখিলে শ্বাস উড়িয়া যায়। তো তো তিনি একদম ঠিক সেই টাইপের একজন মহিলা ছিলেন। এটা জানার পর আমি দেখলাম না, তাহলে ঠিক আছে, একে অন্তত ইংলিশে একটা দিতে হবে। বরং বিশেষত যখন বলছি বিয়ের পর থেকেই তো দিয়েছিলাম, খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম। সেই রকম আরেকটা কথা বলা যায়, এটা আমি শিখেছিলাম কেসি দাসের কাছ থেকে। যে কেসি দাসের কাছে উনি তো রেপার্টারি করতেন, কিন্তু কোনো এক হঠাৎ বড় লোক, এক ভদ্রলোক এসে, এটা তো এই অসুখের কিছু ওষুধ আছে আপনার কাছে, তিনি যে রাজকীয় স্টাইলে বসে, একটা তোমাদের এসবের কিছু ওষুধ টষুধ আছে? বাবা, বললাম যে দেখুন, তো হ্যাঁ চেষ্টা করে দেখা যেতে পারে। আমি ভাবছি যে তোমাকে তো আমি ভালো শিক্ষা দেবোই, কিন্তু তার আগে দেখি তোমাকে চেঞ্জ করতে পারি কি। বলে কিন্তু এই পাপ আগে একবার নিলে হতো, এখন দিনে 4 বার নিতে হচ্ছে। তা গিন্নি বললো তুমি তোমার কাছে আবার আসতে, আপনি গিন্নিকে এত ভক্তি শ্রদ্ধা করেন? তো ঠিক আছে, আমি তো জানতাম ও রেগুলার গালাগাল দেয়, তো আমি একটু তীর্যক ভাবে বললাম যে এটা শুনেও ভালো লাগলো, দেখ আমি চেষ্টা করি। আমি প্রথমে সিমটম বেরোলাম, আমি তো কেস রেকর্ডটা দিলাম, দিয়ে সেদিনই একে দেখে ভাবলাম আগে তো এটা দিই, ভেরেট্রামালবাম 200 2টো ডোজ দিলাম। পেশেন্ট দিন বইটা নিয়ে এলো, তারপরে বলছে আমি ভালো আছি ভাই, আমার আগে রোজ 4 বার নিতে হচ্ছিল, বিগত 7 দিন একটু নিতে হয়নি। আমি তো শুধু ভালো কথা, ঠিক আছে বইটা ফিল আপ করেছিল বলে, না ওটা আর করিনি, কি হবে করে। মানে হচ্ছে গিয়ে টিপিক্যাল। আচ্ছা ঠিক আছে, আবার যখন হবে আসবেন, হ্যাঁ বলে তারপরে তোকে ছেড়ে। তো এইরকম আর কি, মানে আমাদের জগৎটা কিন্তু শুধুমাত্র এই সিমটম গুলো নিলেই হবে না, আমাদের কিন্তু অবজারভেশনের সঙ্গে নিষিক্তভাবে আমাদের যথার্থ ভাবনার পরিমণ্ডল। আপনারা সকলে ধৈর্য ধরে শুনেছেন এই প্রগল্ভতা, তার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের Thank you.